তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে ইন্স্যুরেন্স উইজডম চ্যানেলে। আগের দিন আমরা পড়েছিলাম চ্যাপ্টার 1 অফ IC 67 মেরিন ইন্স্যুরেন্স। আজকে আমরা পড়ব চ্যাপ্টার 2, দ্যাট ইজ ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ মেরিন ইন্স্যুরেন্স। তো আমি সুরভি বন্দ্যোপাধ্যায়, চলো দেখে নেওয়া যাক। তো আমরা জানি যে মেরিনে টোটাল 7টা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস রয়েছে। তো সেই 7টা ফান্ডামেন্টাল প্রিন্সিপালসের মধ্যে থেকে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রিন্সিপাল অফ আটমোস্ট গুড ফেথ। Principle of utmost good faith is one of the basic features of an insurance policy. It means that both the insurer and the proposer need to disclose all material and relevant information to each other before commencement of the contract. তাহলে একজন ইনসিওরার এবং একজন প্রপোজারের মধ্যে আটমোস্ট গুড ফেথ হয়েছে তখনই বলা যাবে যখন ইনসিওরার তার প্রপোজারকে সমস্ত রকম তার পলিসি সম্বন্ধে সমস্ত শর্ত, সমস্ত সুবিধা অসুবিধা জানাবে এবং অ্যাট দ্য সেম টাইম সেই প্রপোজারও ইনসিওরারকে যে রিস্কটাকে সে কভার করানোর জন্য ইনসিওরারের কাছে এসেছে সেই রিস্কটার সম্বন্ধে সে যা যা জানে সেগুলো সবই সে ইনসিওরারকে জানাবে। এখন আমরা একটা জিনিস একটু বুঝে নেবো, সেটা হচ্ছে প্রপোজার কাকে আমরা বলছি। প্রপোজার হচ্ছে যে রিস্কটাকে প্রপোজ করছে, মানে তখনও কিন্তু পলিসিটা কমেন্সমেন্ট হয়নি, মানে কন্ট্রাক্ট বিফোর কমেন্সমেন্ট অফ দ্য কন্ট্রাক্ট তাকে সমস্ত কথা রিস্কের সম্বন্ধে ইনসিওরারকে জানাতে হবে। সেই জন্যই তাকে বলা হচ্ছে প্রপোজার। যদি পলিসিটা ইনসিওরার অ্যাকসেপ্ট করে নেয় তখন সে হয়ে যাবে ইনসিওর্ড। ঠিক আছে, নেক্সট আমরা দেখব যে আটমোস্ট গুড ফেথ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ পজিটিভ ডিউটি টু ভলেন্টারিলি ডিসক্লোজ অ্যাকুরেটলি অ্যান্ড ফুললি all facts material to the risk being proposed whether asked for it or not। মানে কি, যে কোনো ফ্যাক্ট যেটা ওই রিস্কের সঙ্গে মেটেরিয়াল, সেই ফ্যাক্টটাকে প্রপোজারকে ইন্স্যুরেন্স কোম্পানিকে জানাতে হবে। ওকে, নেক্সট আমরা দেখব কি যে এই মেটেরিয়াল ফ্যাক্ট ব্যাপারটা কি। এভরি সার্কামস্ট্যান্সেস ইজ মেটেরিয়াল হুইচ উড ইনফ্লুয়েন্স দ্য জাজমেন্ট অফ এ প্রুডেন্ট ইনসিওরার in fixing the premium or determining he will take the risk or not। মানে কি বলছে, যে কোনো ঘটনা যেটার উপর ডিপেন্ড করছে যে ইনসিওরার ওই রিস্কটাকে অ্যাকসেপ্ট করবে কিনা, বা যদি অ্যাকসেপ্ট করে তাহলে সেই রিস্কটার প্রিমিয়াম কি হবে, সেই রিস্কটার টার্মস অ্যান্ড কন্ডিশনস কি হবে, এই ব্যাপারগুলো যে বিষয়ের উপর ডিপেন্ড করছে সেই বিষয়গুলোকে বলা হচ্ছে মেটেরিয়াল ফ্যাক্ট। তো এই সমস্ত মেটেরিয়াল ফ্যাক্ট ইনসিওর্ডকে পলিসি কমেন্সমেন্টের আগে ইনসিওরারের কাছে জানাতে হবে। নেক্সট, দ্য ডিউটি অ্যাপ্লাইজ নট অনলি টু মেটেরিয়াল ফ্যাক্টস হুইচ দ্য ইনসিওর্ড নোজ বাট অলসো এক্সটেন্ডস টু দ্য মেটেরিয়াল ফ্যাক্ট হুইচ হি অট টু নো অর ডিম টু নো। মানে যে সমস্ত মেটেরিয়াল ফ্যাক্ট যেগুলো ইনসিওর্ড মানে প্রপোজার আর কি জানে, শুধু সেগুলোই জানালে চলবে না, যে মেটেরিয়াল ফ্যাক্ট গুলো তার জানার কথা, কারণ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে কিন্তু সেই রিস্কটা একেবারেই আননোন, সেই রিস্কটার সম্বন্ধে ইনসিওরার কিছুই জানে না। তো প্রপোজার তাকে যা যা জানাচ্ছে সেটাই একমাত্র তার কাছে সোর্স অফ ইনফরমেশন, তার উপরে ডিপেন্ড করেই সে রিস্কটাকে অ্যাকসেপ্ট করতে পারে, আবার রিজেক্টও করে দিতে পারে। আর যদি অ্যাকসেপ্ট করে তাহলে তার প্রিমিয়াম বা তার টার্মস কন্ডিশন সব কিছু প্রপোজারের কথার উপরেই কিন্তু ডিপেন্ড করছে। সুতরাং প্রপোজার যা যা জানে সেই রিস্কের সম্বন্ধে বা যা যা তার জানা উচিত, যেগুলোর উপর ডিপেন্ড করছে ইনসিওরারের ডিসিশন, সেগুলো সবই প্রপোজারকে ইনসিওরারকে জানাতে হবে। নেক্সট আমরা দেখব যে ইন অ্যাবসেন্স অফ ইনকোয়ারি ফলোয়িং সার্কামস্ট্যান্সেস নিড নট বি ডিসক্লোজ। নেমলি এরকম কি কতগুলো পার্টিকুলার করে বলে দেওয়া হচ্ছে যে এগুলো যদি ইনসিওরার জিজ্ঞাসা না করে, কোয়ারিজ না করে এগুলো সম্বন্ধে, তাহলে সেই বিষয়গুলো প্রপোজারের দরকার নেই ইন্স্যুরেন্স কোম্পানিকে আলাদা করে ইনফর্ম করার। যেরকম এনি সার্কামস্ট্যান্সেস হুইচ ডিক্রিজ দ্য রিস্ক অফ ইন্স্যুরেন্স কোম্পানি নিড নট বি ডিসক্লোজ। মানে এমন কোনো একটা ঘটনা, এমন কোনো একটা ইভেন্ট যেটা হয়তো ইন্স্যুরারের রিস্ককে অলরেডি ডিক্রিজ করছে, কমিয়েই দিচ্ছে, তো সেই ইনসিডেন্টটাকে আলাদা করে প্রপোজারের আর
ইন্স্যুরারকে জানানোর কোনো প্রয়োজন নেই। নেক্সট, এনি ফ্যাক্ট হুইচ ইজ অলরেডি নোন টু দ্য ইন্স্যুরার নিড নট বি ডিসক্লোজড। মানে ধরো এমন একটা তথ্য, এমন একটা ইনফরমেশন যেটা ইন্স্যুরারের কাছে অলরেডি আছে, তো সেটা আলাদা করে আর জানানোর কোনো প্রয়োজন নেই। নেক্সট হচ্ছে এনি ইনফরমেশন অ্যাজ টু হুইচ ইনফরমেশন ইজ ওয়েভড বাই দ্য ইন্স্যুরার। মানে ধরো এমন কোনো একটা বিষয় যেটা ইন্স্যুরার নিজেই বলে দিয়েছে যে সেই বিষয়ে কিছু আলাদা করে আর জানানোর প্রয়োজন নেই, সেটা ইন্স্যুরার নিজেই মেনশন করে দিয়েছে, তাহলে সেটা আর ইন্স্যুরের জানানোর কোনো প্রয়োজন পড়ছে না। নেক্সট হচ্ছে এনি সার্কামস্ট্যান্স হুইচ ইজ সুপারফ্লুসিয়াস টু ডিসক্লোজ বাই রিজন অফ এনি এক্সপ্রেস অর ইমপ্লাইড ওয়ারেন্টি। মানে যেটা অলরেডি এক্সপ্রেস ওয়ারেন্টি বা ইমপ্লাইড ওয়ারেন্টিতে বলা আছে, সেই তথ্যগুলো আর জানানোর প্রয়োজন পড়ছে না। এবার এই এক্সপ্রেস আর ইমপ্লাইড ওয়ারেন্টি কি, সেটা আমরা এই চ্যাপ্টারেরই এরপরে পড়ব। নেক্সট হচ্ছে এনি কোশ্চেন অফ ল, মানে যদি কোনো লয়ের ম্যাটার থাকে তাহলে সেটা আলাদা করে ইন্স্যুরারকে জানানোর প্রয়োজন নেই। এবার আমরা আরেকটা কি, ফ্যাক্টস অফ কমন নলেজ, মানে কি যে নলেজটা সবার কাছেই আছে, সবার কাছেই কমন। যেমন ধরো রায়াটস ইন দ্য সিটি, মানে কোনো একটা শহরে রায়াটস লেগে গেছে, তো সেই নলেজটা সবার কাছেই আছে। বা ধরো কোথাও একটা ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ, সেই নলেজটাও সবার কাছেই আছে, ইন্স্যুরের কাছেও যেরকম আছে, আবার সেটা ইন্স্যুরারের কাছেও আছে। তো সেই কমন নলেজটা ইন্স্যুরারকে আলাদা করে আর জানানোর কোনো প্রয়োজন পড়ছে না। নেক্সট আমরা পড়বো কি, ডিউটি অফ এজেন্ট অর ব্রোকার। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস জানবো যে মেরিন ইন্স্যুরেন্সের কি হয়। মেরিন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এজেন্ট বা ব্রোকাররা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রোল থাকে তাদের, কারণ বেশিরভাগ মেরিন ইন্স্যুরেন্সই এজেন্ট বা ব্রোকারদের দ্বারাই হয়ে থাকে। এক্ষেত্রে কি হয়, যে যিনি এজেন্ট রয়েছেন বা যিনি ব্রোকার, তিনি কিন্তু প্রপোজারের হয়ে কাজ করে থাকেন। তাই তাদেরকে কি করতে হবে, যে তারা মানে এজেন্ট বা ব্রোকাররা প্রপোজারের কাছ থেকে রিস্কের সম্বন্ধে যেটা জানতে পারছে, বা এমন কোনো তথ্য যেটা সে হয়তো প্রপোজারের কাছ থেকে জানতে পারছে না, কিন্তু সেটা তার নিজেরই নলেজে রয়েছে, তো সেই পুরো ব্যাপারটাই তাকে ইন্স্যুরারের কাছে জানাতে হবে। এটাই হচ্ছে এজেন্ট বা ব্রোকারের ডিউটি। নেক্সট আমরা পড়ব কি, রিপ্রেজেন্টেশনস। Representations are communications made during negotiations for effecting insurance and before the contract is concluded. They are either verbal or written statements made to the insurer either by the assured or his agent or broker, which may influence the opinion of the underwriters to the desirability of acceptance or refusal of the risk submitted and as to rate the premium to be charged if he accepts the risk. তাহলে রিপ্রেজেন্টেশন হচ্ছে কি, রিটেন অর ভার্বাল স্টেটমেন্ট মেড ডিউরিং দ্য নেগোসিয়েশনস। তাহলে এটাই হচ্ছে কি, পলিসি কন্ট্রাক্ট শুরু হওয়ার আগে রিপ্রেজেন্টেশনস দেওয়া হচ্ছে, এবং এই রিপ্রেজেন্টেশনসের ওপর ডিপেন্ড করে আন্ডাররাইটার মানে ইন্স্যুরার কি করছে, পলিসিটাকে অ্যাকসেপ্ট করছে বা রিজেক্ট করছে, আর যদি অ্যাকসেপ্ট করে তাহলে তার প্রিমিয়াম কি হবে সেটা ঠিক করছে। এটাই হচ্ছে রিপ্রেজেন্টেশনস। এবারে রিপ্রেজেন্টেশনস তিন রকম হতে পারে, একটা হচ্ছে মেটেরিয়াল ফ্যাক্ট, একটা হচ্ছে ফ্যাক্ট, আর একটা হচ্ছে এক্সপেকটেশন অর বিলিফ। এবার আমরা মেটেরিয়াল ফ্যাক্ট কাকে বলবো সেটা আমরা আগেই পড়েছি, যেটা হচ্ছে গিয়ে যেটার উপর ডিপেন্ড করছে সম্পূর্ণরূপে, যে সেটা যদি সম্পূর্ণরূপে মেটেরিয়াল ফ্যাক্টটা যদি সত্যি না হয় তাহলে কি হবে, কন্ট্রাক্টটা কিন্তু ভয়েড হয়ে যাবে। এবং এই মেটেরিয়াল ফ্যাক্টের উপর ডিপেন্ড করছে ইন্স্যুরার রিস্কটাকে অ্যাকসেপ্ট করবে কিনা। এবং কোনোভাবে যদি দেখা যায় যে মেটেরিয়াল ফ্যাক্টটা সত্যি হলো না, ক্লেমের সময় যদি দেখা যায় যে মেটেরিয়াল ফ্যাক্ট ইন্স্যুর জানিয়েছিল সেটা সত্যি নয়, তাহলে কিন্তু ইন্স্যুরার চাইলে কন্ট্রাক্টটাকে ভয়েড বলে ডিক্লেয়ার করে দিতে পারে। এবার আমরা কি পড়বো, ফ্যাক্ট। ফ্যাক্ট মানে কি, যেটা নন মেটেরিয়াল কিন্তু ফ্যাক্ট, বাট দ্যাট ইজ নন মেটেরিয়াল ফ্যাক্ট। মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যেটা বইতে আছে। ধরে নাও যে কোনো একজন প্রপোজার যখন ইন্স্যুরেন্স কন্ট্রাক্টটি করছেন, ধরো সেটা কোনো মাসের 10 তারিখে তিনি একটা ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট করছেন, এবং সেখানে তিনি জানাচ্ছেন
যে ওই মাসের 12 তারিখে তার জাহাজটা যাত্রা শুরু করবে, কিন্তু দেখা গেল যে ওই মাসের 15 তারিখে জাহাজটা যাত্রা শুরু করলো, মানে উনি যে ডেট বলেছিলেন তার থেকে 3 দিন পরে জাহাজটা জার্নি শুরু করলো। তাহলে এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে ব্যাপারটাকে ইনসিওরার কিন্তু বলতে পারবে না যে এটা একটা মেটেরিয়াল ফ্যাক্ট ছিল এবং সেই জন্য আমি এটাকে ভয়েড বলে ডিক্লেয়ার করে দিলাম, এটা কিন্তু বলা যাবে না, কারণ এটা মেটেরিয়াল ফ্যাক্ট নয়, এটা হচ্ছে ফ্যাক্ট। কেন এটা ফ্যাক্ট? কারণ একটা জাহাজ যখন পোর্টে থাকে, পোর্টে দাঁড়িয়ে থাকে, তখন কিন্তু তার রিস্কটা শুরু হয় না, তখন কিন্তু তার রিস্ক অনেক কম থাকে। একটা জাহাজ যখন সমুদ্রে সেল করতে শুরু করে তখন কিন্তু তার রিস্কটা বহুগুণ বেড়ে যায়, আদতে রিস্কটা তখনই শুরু হয়। সুতরাং এক্ষেত্রে কিন্তু উনি বলেছিলেন যে জাহাজটা 12 তারিখে ছাড়বে কোনো মাসের, কিন্তু দেখা গেল যে জাহাজটা 3 দিন পরে ছাড়লো। সুতরাং এক্ষেত্রে কি ছিল, সেই 3 দিন কিন্তু জাহাজটা পোর্টেই দাঁড়িয়েছিল, সুতরাং এটাকে ফ্যাক্ট বলে গণ্য করা হবে। কিন্তু যদি এরকম দেখা যায় যে কোনো মাসের 10 তারিখে কোনো একজন প্রপোজার যখন কন্ট্রাক্ট করাচ্ছেন তখন তিনি বলছেন যে ওই মাসের 12 তারিখে জাহাজটা ছাড়বে, কিন্তু আদতে দেখা যাচ্ছে যে জাহাজটা আসলে 2 দিন আগে, মানে কন্ট্রাক্ট করানোরও 2 দিন আগে, মানে 8 তারিখে হয়তো ছেড়ে দিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু ইনসিওরার বলতে পারে যে এখানে মেটেরিয়াল ফ্যাক্ট ভায়োলেট হয়েছে, ফলে সে কন্ট্রাক্টটা বাতিল করে দিচ্ছে, এটা কিন্তু বলার অপশন তখন ইনসিওরারের কাছে থাকছে। নেক্সট আমরা পড়বো কি, এক্সপেকটেশন অর বিলিফ। কি বলছে, এক্সপেকটেশন অর বিলিফ ইজ সামথিং হুইচ দ্য প্রপোজার এক্সপেক্টস টু হ্যাপেন, মানে যেটা প্রপোজার আশা করছেন যে এটা ঘটবে। মানে ধরো কোনো প্রপোজার হয়তো বললো যে 3 দিনের মধ্যে জাহাজটা ছাড়বে, কিন্তু দেখা গেল যে সেটা আদতে 5 দিন পরে ছাড়লো। সুতরাং এক্ষেত্রেও কিন্তু ইনসিওরার বলতে পারবে না যে এক্ষেত্রে মেটেরিয়াল ফ্যাক্ট ভায়োলেট হয়েছে, কারণ এটা কি তিনি এক্সপেক্ট করেছিলেন যে 2 দিন পরে ছাড়বে, কিন্তু দেখা গেছে যে আসলে 3 দিন পরে ছেড়েছে বা 5 দিন পরে ছেড়েছে। তো এটা হচ্ছে এক্সপেকটেশন অর বিলিফ। নেক্সট আমরা পড়বো কি, ওয়ারেন্টিজ। Warranties is a promise by the assured to the underwriter that something shall or shall not be done, or that a certain state or of affairs does or does not exist. মানে warranty is also a promise by the policyholder to the underwriter. আর যদি ব্রিচ অফ ওয়ারেন্টিজ হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু ইনসিওরার চাইলে সমস্ত লায়াবিলিটি অ্যাভয়েড করতে পারে। এবার এখানে ওয়ারেন্টিজ মানে কি, বেসিক্যালি এখানে কি হয়, বেসিক্যালি এখানে প্রপোজার কথা দেয় যে কিছু জিনিস সে করবে বা কিছু পার্টিকুলার জিনিস সে করবে না, বা কিছু জিনিস পলিসি চলাকালীন এক্সিস্ট করবে, আবার কিছু জিনিস পলিসি চলাকালীন এক্সিস্ট করবে না। এটাকে আমরা একটু ডিটেলসে বুঝে নেব ওয়ারেন্টিজ ব্যাপারটা কি। তো সেক্ষেত্রে আমরা দেখব যে দেয়ার আর 2 টাইপস অফ ওয়ারেন্টিজ, একটা হচ্ছে এক্সপ্রেস ওয়ারেন্টিজ আর একটা হচ্ছে ইমপ্লাইড ওয়ারেন্টিজ। এবার এক্সপ্রেস ওয়ারেন্টিজ কি, express warranties is one which is appearing in the policy or which is incorporated therein by reference। মানে এক্সপ্রেস ওয়ারেন্টি হলো এমন একটা ওয়ারেন্টি যেটা পলিসিতে মেনশন করাই রয়েছে, সেটাই হচ্ছে এক্সপ্রেস ওয়ারেন্টিজ। যেমন ধরো ওয়ারেন্টেড প্যাকড ইন নিউ গানি ব্যাগস, মানে ধরো কোনো পলিসিতে মেনশন করা রয়েছে যে কার্গো যে প্যাকিংটা হবে সেটা যেন নতুন বস্তার ব্যাগের মধ্যে প্যাকিং হয়, বা ধরো বলা রয়েছে যে ওয়ারেন্টেড সেলিং উইদিন 7 days, 7 দিনের মধ্যে জাহাজটাকে সেল করতে হবে, বা হয়তো বলা রয়েছে ওয়ারেন্টেড সার্ভেড বিফোর শিপমেন্ট, শিপমেন্টের আগে মানে জার্নি শুরুর আগে সেটার একটা সার্ভে করাতে হবে। তো এগুলো হচ্ছে এক্সপ্রেস ওয়ারেন্টিজ, এগুলো অলরেডি পলিসিতে মেনশন করা রয়েছে এবং এগুলোকে অবশ্যই ইনসিওর্ড মেনটেন করবে, মেনে চলবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইমপ্লাইড ওয়ারেন্টিজ। ইমপ্লাইড ওয়ারেন্টিজ আর নট মেনশন ইন দ্য পলিসি বাট আর ডিমড টু বি দেয়ার। মানে ইমপ্লাইড ওয়ারেন্টিজ হচ্ছে পলিসিতে মেনশন করা নেই, কিন্তু না থাকলেও ইনসিওর্ড সেগুলোকে অবশ্যই মেনে চলবে, ইনসিওর্ডকে সেগুলো মেনে চলতে হবে। এবার আমরা দেখব যে মোট 2 রকমের ইমপ্লাইড ওয়ারেন্টিজ আছে। একটা হচ্ছে কি সি ওয়ার্দিনেস অফ দ্য ভেসেল অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য ভয়েজ, মানে কি যখন একটা জাহাজ জার্নি শুরু করছে তখন সে যেন সমুদ্রে জার্নি করার জন্য উপযুক্ত হয়। মানে সমুদ্রে একটা জাহাজের জার্নি করতে গেলে যে নর্মাল যে পেরিল বা যে রিস্কগুলো আছে সেগুলো ওভারকাম করার ক্যাপাসিটি যাতে সেই জাহাজটার থাকে, সেটাই হচ্ছে সি ওয়ার্দিনেস অফ দ্য ভেসেল।
এখানে আমরা জিনিস দেখবো যে ইন কার্গো পলিসি দেয়ার ইজ নো ইমপ্লাইড ওয়ারেন্টি দ্যাট দ্য গুডস ইনশিওর্ড আর সিওয়ার্দি। তাহলে এই সিওয়ার্দিনেসটা কিন্তু শুধুমাত্র ভেসেলের ক্ষেত্রেই দেখা হবে। এরকম কোনো ইমপ্লয়েড ওয়ারেন্টি নেই যেখানে বলা হচ্ছে যে সেই কার্গোটাকেও সমুদ্রে ভাসার জন্য, সমুদ্রে জার্নি করার জন্য সিওয়ার্দি হতে হবে। এরকম কোনো ইমপ্লয়েড ওয়ারেন্টিস কিন্তু কার্গো পলিসিতে নেই, কিন্তু এটা ভেসেলের ক্ষেত্রে রয়েছে। দ্য ভেসেল শুড বি সিওয়ার্দি। আর একটা ইমপ্লয়েড ওয়ারেন্টিস হচ্ছে দ্য লিগালিটি অফ দ্য অ্যাডভেঞ্চার, মানে কি যে জার্নিটা হচ্ছে সেটাকে অবশ্যই লিগাল হতে হবে, লফুল হতে হবে। যদি আনলফুল কোনো জার্নি হয় বা যদি আনলফুল কোনো ভয়েজ হয় বা যদি দেখা যায় অ্যাক্সিডেন্টের সময় জাহাজটা এমন একটা সমুদ্রের এমন একটা পজিশনে ছিল যেখানে তার থাকার কথা নয়, অথচ সে সেখানে গেছে এবং সেই অবস্থায় তার কোনো লস হয়েছে, তখন কিন্তু অ্যাডভেঞ্চারটার লিগালিটি থাকছে না। তো সেক্ষেত্রে কি হবে যে যেহেতু ইমপ্লয়েড ওয়ারেন্টিজ ব্রিচ হবে এবং কন্ট্রাক্টটা ভয়েড হয়ে যেতেও পারে। তাহলে এই দুটো ওয়ারেন্টিজ, সিওয়ার্দিনেস অফ দ্য ভেসেল অ্যান্ড লিগালিটি অফ দ্য অ্যাডভেঞ্চার, এই দুটো হচ্ছে ইমপ্লয়েড ওয়ারেন্টিজ। মানে কি এই দুটো পলিসিতে মেনশন না করা থাকলেও ইনশিওর্ডকে সবসময় এগুলো মেনে চলতে হবে। নেক্সট আমরা দেখবো কি ব্রিচ অফ আটমোস্ট গুড ফেথ, মানে কি যদি কেউ এই আটমোস্ট গুড ফেথকে না মানে, ইফ দেয়ার ইজ ব্রিচ অফ আটমোস্ট গুড ফেথ দেন দ্য ইনশিওরার মে অ্যাভয়েড দ্য কন্ট্রাক্ট। যদি ব্রিচ হয় তাহলে এটা আমরা জানি যে ইনশিওরার চাইলে কন্ট্রাক্টটাকে অ্যাভয়েড করে দিতে পারে। দ্য কন্ট্রাক্ট দেন বিকেম ভয়েডেবল। আর একটা কি দেখবো যে ইফ দেয়ার ইজ এনি non-disclosure or misrepresentation by the assured, then the contract becomes voidable if discovered by the insurer। মানে ইনশিওর যদি দেখতে পায় পরে ক্লেম হওয়ার সময় যে কোনো একটা তথ্য, কোনো একটা ঘটনা যেটা জন্য রিস্ক হয়েছে বা সেটা ইনশিওরারকে প্রপারলি জানানো হয়নি বা হয়তো ভুলভাবে জানানো হয়েছে, মিসরিপ্রেজেন্ট করা হয়েছে, তাহলে কিন্তু সে চাইলে তখন কন্ট্রাক্টটাকে ভয়েড বলে ডিক্লেয়ার করতে পারে। ওকে, তো এই ছিল আজকে আমাদের আটমোস্ট গুড ফেথ। তো নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে ইনশিওরেবল ইন্টারেস্ট, এটাও খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তাহলে তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, এবং যদি মনে হয় যে কিছু ইনফরমেটিভ মনে হলো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইবও করে দিও। আর নেক্সট দিন দেখা হচ্ছে নেক্সট পার্টে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।